হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো ঢাকা ক্যাপিটালসকে নিয়ে। তাদের স্কোয়াডে কারা, কারা আছেন, দেশীয় প্লেয়ার কারা, কারা আছেন, বিদেশি প্লেয়ার কারা খেলছেন, টোটাল দলের অবস্থা, প্লেইং 11 কি হতে পারে, এসব নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করব। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। ঢাকা ক্যাপিটালসের এই দলটা শুরু থেকে যথেষ্ট হাইপে ছিল। তারা প্রচুর এখন পর্যন্ত তারা হাইপে আছে। তারা মাল্টিপল জিনিস নিয়ে বিজি। তারা কিন্তু মাঠের খেলার থেকেও মাঠের বাইরে যেমন বিভিন্ন স্পন্সর ম্যানেজ করা থেকে শুরু করে তাদের জার্সি উন্মোচন, তাদের থিম সং, এইসব নিয়ে তারা যথেষ্ট হাইপ ক্রিয়েট করেছে। যেহেতু সাকিব খানের দল, এই জিনিসগুলো থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের দলে যদি দেখেন, তাদের দলের সবথেকে বিগ একটা নিউজ ছিল একদমই খেলার আগের দিন রাতে, সেটা হচ্ছে জেসন রয়কে তারা খেলাচ্ছে। জেসন রয়কে যখন তারা ইনক্লুড করলো, তাদের ক্ষেত্রে যে জিনিসটা হলো, তারা আলটিমেটলি তো এখন পর্যন্ত তারা তো সব পাওয়ার হিটারই যোগ করলো। এটা হয়তো বা তারা সাইম আইয়ুব যে খেলতে পারবে না, তার জায়গায় জেসন রয়কে নিয়েছে, কিন্তু এটা তাদের জন্য খুবই ভালো একটা সাইনিং ছিল। এখন এখানে যদি তাদের আমি দেশীয় প্লেয়ার আগে দেখি, দেশীয় প্লেয়ারে কারা আছে? লিটন কুমার দাস আছে, তানজিদ হাসান তামিম আছে, সাব্বির রহমান আছে, মিতুল আছে, হাবিবুর রহমান সোহান আছে, দীপু আছে, মুনিম শাহরিয়ার আছে, মোস্তাফিজ আছে, মুকিদুল আছে, আবু জাহেদ রাহি আছে। কিন্তু এই দলের সবথেকে যদি উইক পয়েন্ট বলি, সেটা হচ্ছে এই দলের দেশীয় প্লেয়ারদের মধ্যে তেমন কোনো অলরাউন্ডার নেই। এটা তাদেরকে একটু ভোগাবে। অন্যদিকে আমি যদি বিদেশি প্লেয়ারে যাই, বিদেশি প্লেয়ারে তাদের জেসন রয়ের কথা বললাম অলরেডি, জলসন চার্লস আছে, স্টেফেন স্ক্যানাজি আছে, রিয়াজ আছে, সাইম আইয়ুব খেলতে পারবে না, জাউর খান আছে, তারপর হচ্ছে ধানি আছে, আমির হামজা আছে, থিসারা প্যারারাকে তারা অলরেডি ক্যাপ্টেন করেছে, ফারমানুল্লাহ শাফি আছে, চতুরঙ্গা ডি সিলভা আছে। সো তাদের মোটামুটি বিদেশি ক্যাটাগরি ভালোই, কিন্তু তাদের আসলে যেখানে প্রবলেমটা হবে কম্বিনেশনটা রেডি করা। এখন তাদের যদি আমি প্লেইং ইলেভেনটা দেখি, প্লেইং ইলেভেনে কারা কারা থাকতে পারে, এই জিনিসটাতে যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখেন প্লেইং ইলেভেনে শুরুতেই লিটন, তানজিদ হাসান তামিম। এখন লিটন যদি ফার্স্টে ওপেনিংয়ে না নামে, তাকে যদি আমি ফার্স্ট ডাউনে রাখি, সেক্ষেত্রে হয়তো বা জনসন চার্লস শুরু করবে। এখন এখানে যেহেতু জেসন রয়ও আছে, সো সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে আমি জনসন চার্লসকে খেলাবো নাকি জেসন রয়কে খেলাবো। কারণ আমাকে অন্যদিকেও এটা খেয়াল রাখতে হবে, আমার থিসারা প্যারেরাকে খেলাতে হচ্ছে, আবার হচ্ছে আমি যেহেতু দেশীয় অলরাউন্ডার নেই, সো এই জায়গা থেকে আমাকে দেশীয় প্লেয়ার যাদেরকে নিব বুঝে শুনে নিতে হবে। সো এখান থেকে আমি তাহলে যদি ওপেনিংয়ে এখন তামিম আর লিটনকে রাখি, ফার্স্ট রাউন্ডে জনসন চার্লসকে রাখি, দেন আমি 4 নম্বরে হাবিবুর রহমান সোহানকে খেলাতে পারছি, 5 নম্বরে সাব্বির রহমানকে খেলাতে পারছি, এরপরে দীপু খেলতে পারছে, চতুরঙ্গা ডি সিলভাকে খেলাতে পারছি, প্যারেরা খেলছে, ধাহানি খেলছে, মুকিদুল খেলছে, ফিস খেলছে। এখন এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, দেখেন অলরেডি তাদের যে সমস্যাটা হবে, তারা আসলে বোলিং অপশনে যদি যায়, মুস্তাফিজ করবে বোলিং, মুকিদুল করবে, দাহানিকে করবে, প্যারেরা করবে, 4টা পেসার হয়ে যাচ্ছে। আমার মনে হয় না 4টা পেসার খুব একটা দরকার আছে। 4টা পেসার হলে তাদের স্পিনার শটে পড়ে যাচ্ছে। তারা আসলে চতুরঙ্গা ডি সিলভাকে খেলালে সেখানে সাব্বির রহমান পার্ট টাইমার হিসেবে সে 1-2 ওভার করে দিবে, কিন্তু এরপরে তারা কাকে দিয়ে বল করাবে? এই জায়গাটাতে আমার মনে হয় তাদের যে প্রবলেমটা হবে, তারা আসলে ওই যে দাহানিকে হয়তো বা তাদের বসাতে হবে। যেহেতু প্যারাকে খেলাচ্ছে, তারা দাহানিকে বসিয়ে সে জায়গায় যদি তারা আলটিমেটলি আপনার কোনো একজন অলরাউন্ডার খেলায়, বিশেষ করে ফাহমুল্লাহ শাফিকে খেলাতে পারে, সেই জায়গায়ও তাদের খুব একটা লাভ নেই। কারণ তারা দেখেন, তাদের আসলে টপ অর্ডারে যদি জেসন রয়কে খেলায় এবং জনসন তো দুজনকে খেলায়, সেক্ষেত্রে তাদের এই সাইডে যে সমস্যাটা হবে, বলিংয়ের সমস্যাটা হবে। এখন আমি যদি এমন চিন্তা করি, ফিজ, মুকিদুল, আবু জায়েদ রাহি, 3 জনকে তারা নিল, তখন তারা আলটিমেটলি যে কাকে স্পিনার কাকে খেলাবে, স্পিনার তখন আমাকে ফরেন প্লেয়ার দেখতে হবে। প্যারা তো অবশ্যই খেলবে, সো আমি আরেকজনকে খেলাতে পারবো। এখন এখানে আমি এখন পর্যন্ত তাদের যে আপডেট, সেই আপডেটে আমার দেশীয় প্লেয়ারে কোনো স্পিনার বা অলরাউন্ডার চোখে পড়েনি। হয়তোবা তারা আন্ডার 19-এর কোনো প্লেয়ার অ্যাড করতে পারে, সেটা নতুন এডিশন হতেও পারে। সো সেই জায়গায় হয়তোবা তাকে ইনক্লুড করতে পারে, কারণ তাদের আসলে অলরাউন্ডার বা স্পিনারের জন্য কম্বিনেশন রেডি করার জন্য এই জিনিসটা খুব দরকারি। বাট ওভারঅল যদি এভাবে চিন্তা করি, তাদের এই দলে আসলে যদি জনসন চার্লস, জেসন রয়, এই প্লেয়ারগুলোর কথা যদি বলি, থিসারা প্যারারা, এরা যদি পারফর্ম করে, তাহলে এই দলটা মোটামুটি তাদের দিনে তারা ম্যাচ জিতবে। এখন তাদের যদি আমি সরাসরি প্রেডিকশানে চলে আসি, প্রেডিকশানে আমার কাছে মনে হয় এই দলটা টপ 4-এ যেতে পারে, যদি
সব প্লেয়াররা পারফর্ম করে, বাট যদি মানে তাদের যে কম্বিনেশনের অভাব ওইটাতে যদি তারা প্রবলেমটা ফেস করে, সেই জায়গায় আমার মনে হয় তাদের টপ 4-এ যাওয়াটা কষ্টকর হয়ে যাবে। আবার এমনও হতে পারে তাদের কম্বিনেশন রেডি হয়ে গেলে বা টুর্নামেন্টের মাঝে তো অনেক প্লেয়ার আসবে, অনেক নতুন প্লেয়ারই জয়েন করবে। সো সেভাবে যদি কম্বিনেশনটা রেডি করে ফেলতে পারে, ১-২ জন অলরাউন্ডার যদি তারা নিয়ে আসতে পারে বা মোসাদ্দেককেও যদি তারা অ্যাড করতে পারে, সেটা কিন্তু তাদের জন্য ভালো হবে। ওভারঅল আমার কাছে মনে হয় এই দলটা টপ 4-এ অবশ্যই যাওয়া উচিত। বাট এটা ডিপেন্ড করবে আসলে তাদের খেলার উপরে। বাট আমার কাছে ফাইনালটা একটু মনে হয় না পারবে, কারণ বরিশাল, রংপুর এদের কাছে আলটিমেটলি ওইভাবে না পেরে ওঠার চান্সটাই বেশি। সো এই জায়গা থেকে মনে হয় তারা টপ 4 পর্যন্ত যেতে পারবে। আপনার মতে তাদের প্লেইং 11 কী হতে পারে বা আপনার প্রেডিকশনটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।